বর্ণালীকথিকা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি পাঠ করে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পল্লী সমাজ। এটি প্রকাশ হয় 1916 জানুয়ারি। আজ আমি পড়ে শোনাব দ্বিতীয় পর্ব। বাহিরে এইমাত্র শ্রাদ্ধ শেষ হইয়া গিয়াছে। আসন হইতে উঠিয়া রমেশ অভ্যাগত দিগের সহিত পরিচিত হইবার চেষ্টা করিতেছে। বাড়ির ভিতরে আহারের জন্য পাতিবার আয়োজন চলিতেছে। এমন সময় একটা গোলমাল হাঁকাহাঁকি শুনিয়া রমেশ ব্যস্ত হইয়া ভিতরে আসিয়া উপস্থিত হইল। সঙ্গে সঙ্গে অনেকেই আসিল। ভিতরে রন্ধনশালার কপাটের একপাশে একটি 25-26 বছরের বিধবা মেয়ে জড়সড় হইয়া পিছন ফিরিয়া দাঁড়াইয়া আছে এবং আরেকটি প্রৌঢ়ারমণী তাহাকে আগলাইয়া দাঁড়াইয়া ক্রোধে চোখ মুখ রক্তবর্ণ করিয়া চিৎকারে অগ্নিস্ফুলিঙ্গ বাইর করিতেছে। বিবাদ বাধিয়াছে পরাণ হালদারের সহিত। রমেশকে দেখিবা মাত্র প্রৌঢ়া চেঁচাইয়া প্রশ্ন করিল, হাঁ বাবা, তুমি গায়ের একজন জমিদার, বলি যত দোষ কি এই খেন্তি বামনির মেয়ের? মাথার ওপর আমাদের কেউ নেই বলে কি যতবার খুশি শাস্তি দেবে? গোবিন্দকে দেখিয়াই কহিল, ওই উনি মুখুজ্জে বাড়ির গাছ পিতিষ্টের সময় জরিমানা বলে স্কুলের নামে 10 টাকা আমার কাছে আদায় করেননি কি? গায়ের 16 আনা শেতলা পূজার জন্য 2 জোড়া পাঁঠার দাম ধরে নেননি কি? তবে কতবার ওই এক কথা নিয়ে ঘাটাঘাটি করতে চান শুনি? রমেশ ব্যাপারটা কি কিছুতেই বুঝিতে পারিল না। গোবিন্দ গাঙ্গুলি বসিয়াছিল, মীমাংসা করিতে উঠিয়া দাঁড়াইল। একবার রমেশের দিকে একবার প্রৌঢ়ার দিকে চাহিয়া গম্ভীর গলায় কহিলেন, যদি আমার নামটাই করলে ক্ষান্তমাসি, তবে সত্যি কথা বলি বাছা, হাতিরে কথা কইবার লোক এই গোবিন্দ গাঙ্গুলি নয়, সে দেশশুদ্ধ লোক জানে। তোমার মেয়ের প্রায়শ্চিত্তও হয়েছে, সামাজিক জরিমানাও আমরা করেছি, সব মানি, কিন্তু তাকে যজ্ঞিতে কাঠি দিতে তো আমরা হুকুম দিইনি। মরলে ওকে পোড়াতে আমরা কাঁদ দেব। কিন্তু ক্ষান্তমাসি চিৎকার করিয়া উঠিল, মলে তোমার নিজের মেয়েকে কাঁধে করে পুড়িয়ে এসো বাছা, আমার মেয়ের ভাবনা তোমাকে ভাবতে হবে না। বলি, হাঁ গোবিন্দ, নিজের গায়ে হাত দিয়ে কি কথা কও না? তোমার ছোটবার যে ওই ভাড়ার ঘরে বসে পান সাজছে, সে তো 8 বছর মাস দেড়েক ধরে কোন কাশিবাস করে অমন হলদে রোগা সলতিটির মতো হয়ে ফিরে এসেছিল শুনি। সে বড়লোকের বড় কথা বুঝি? বেশি ঘাঁটিও না বাপু, আমি সব জাড়িজুড়ি ভেঙে দিতে পারি। আমরাও ছেলে মেয়ে পেটে ধরেছি, আমরা চিনতে পারি, আমাদের চোখে ধুলো দেওয়া যায় না। গোবিন্দ খ্যাপার মতো ঝাঁপাইয়া পড়িল, তবে রে হারামজাদা মাগি। কিন্তু হারামজাদা মাগি একটুও ভয় পাইল না, বরং এক পা আগাইয়া আসিয়া হাত মুখ ঘুরাইয়া কহিল, মারবি না কি রে? খেন্তি বামনিকে ঘাটালে ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে, তা বলে দিচ্ছি। আমার মেয়ে তো রান্নাঘরে ঢুকতে যায়নি, দোরগোড়ায় আসতে না আসতে হালদার ঠাকুরপো যে খামোকা অপমান করে বসল, বলি তার বেয়ানের তাঁতি অপবাদ ছিল নাকি? আমি তো আর আজকের নই গো, বলি আরও বলবো, না এতেই হবে? রমেশ কাঠ হইয়া দাঁড়ায় রহিল। ভৈরবাচার্য ব্যস্ত হইয়া ক্ষান্তর হাতটা প্রায় ধরিয়া ফেলিয়া সানুনয় কহিল, এতেই হবে মাসি, আর কাজ নেই। নে সুকুমারী, ওঠ মা, চল বাছা, আমার সঙ্গে ও ঘরে গিয়ে বসবি চল। পরাণ হালদার চাদর কাঁধে লইয়া সোজা খাড়া হইয়া উঠিয়া বলিল, এই বেশ্যে মাগিদের বাড়ি থেকে একেবারে তাড়িয়ে না দিলে এখানে আমি জলগ্রহণ করব না, তা বলে দিচ্ছি। গোবিন্দ, কালীচরণ, তোমাদের মামাকে চাও তো উঠে এসো কলছি। বেনি ঘোষাল যে তখন বলেছিল, মামা যেও না ওখানে, এমন সব খানকি নটির কাণ্ড কারখানা জানলে কি জাত জন্ম খোয়াতে এই বাড়ির চৌখাট মারাই? কালী, উঠে এসো। মাতুলের পুনঃ পুনঃ আহ্বানেও কিন্তু কালীচরণ ঘাড় হেঁট করিয়া বসিয়া রহিল। সে পাটের ব্যবসা করে। বছর চারেক পূর্বে কলকাতাবাসী তাহার এক গণ্যমান্য খরিদ্দার বন্ধু তাহার বিধবা ছোট ভগ্নীটিকে লইয়া প্রস্থান করিয়াছিল। ঘটনাটি গোপন ছিল না। হঠাৎ শ্বশুরবাড়ি যাওয়া এবং তথা হইতে তীর্থযাত্রা ইত্যাদি প্রসঙ্গে কিছুদিন চাপা ছিল মাত্র। পাছে এই দুর্ঘটনার ইতিহাস এত লোকের সম্মুখে আবার উঠিয়া পড়ে, এই ভয়ে কালী মুখ তুলিতে পারিল না। কিন্তু গোবিন্দের গায়ের জ্বালা আদৌ কমে নাই। সে আবার উঠিয়া দাঁড়াইয়া জোর গলায় কহিল, যে যাই বলুক না কেন, এই অঞ্চলের সমাজপতি হলেন বেনি ঘোষাল, পরাণ হালদার আর যদু মুখুজ্জে মশাইয়ের কন্যা।
তাদের আমার তো কেউ ফেলতে পারবো না। রমেশ বাবাজি সমাজের অমতে এই দুটো মাগিকে কেন বাড়ি ঢুকতে দিয়েছেন, তার জবাব না দিলে আমরা এখানে জলটুকু পর্যন্ত মুখে দিতে পারবো না। দেখিতে দেখিতে ৫-৭-১০ জন চাদর কাঁধে ফেলিয়া একে একে উঠিয়া দাঁড়াইল। ইহারা পাড়াগাঁয়ের লোক। সামাজিক ব্যাপারে কোথায় কোন চাল সর্বাপেক্ষা লাভজনক ইহা তাহাদের অবিদিত নহে। নিমন্ত্রিত ব্রাহ্মণ সজ্জনেরা যাহারা যা খুশি বলিতে লাগিল। ভৈরব এবং দীনু ভট্টাচ কাঁদো কাঁদো হইয়া বারবার ক্ষান্তমাসী ও তাহার মেয়ের, একবার গাঙ্গুলি একবার হালদার মহাশয়ের হাতে পায়ে ধরিবার উপক্রম করিতে লাগিল। চারিদিক হইতে সমস্ত অনুষ্ঠান ও ক্রিয়াকর্ম যেন লণ্ডভণ্ড হইবার সূচনা প্রকাশ করিল। কিন্তু রমেশ একটি কথা কহিতে পারিল না। একে ক্ষুধায় তৃষ্ণায় নিতান্ত কাতর, তাহাতে অকস্মাৎ এই অভাবনীয় কাণ্ড। সে পাংশুমুখে কেমন যেন একরকম হতবুদ্ধির মতো স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। রমেশ! অকস্মাৎ এক মুহূর্তে সমস্ত লোকের সচকিত দৃষ্টি এক হইয়া বিশ্বেশ্বরীর মুখের উপর গিয়া পড়িল। তিনি ভাঁড়ার হইতে বাহির হইয়া কপাটের সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছিলেন। তাহার মাথার উপর আঁচল ছিল, কিন্তু মুখখানি অনাবৃত। রমেশ দেখিল জ্যাঠাইমা আপনিই কখন আসিয়াছেন, তাহাকে ত্যাগ করেন নাই। বাহিরের লোক দেখিল ইনিই বিশ্বেশ্বরী, ইনিই ঘোষালবাড়ির গিন্নিমা। পল্লীগ্রামে শহরের কড়া পর্দা নাই, অথচ বিশ্বেশ্বরী বড় বাড়ির বধূ বলিয়াই হোক কিংবা অন্য যে কোনো কারণেই হোক, যথেষ্ট বয়োপ্রাপ্তি সত্ত্বেও সাধারণত কাহারও সাক্ষাতে বাহির হইতেন না। সুতরাং সকলেই বড় বিস্মিত হইল। যাহারা শুধু শুনিয়াছিল কিন্তু ইতিপূর্বে কখনো চোখে দেখে নাই, তাহারা তাহার আশ্চর্য চোখ দুটির পানে চাহিয়া একেবারে অবাক হইয়া গেল। বোধ করি তিনি হঠাৎ ক্রোধবশেই বাহির হইয়া পড়িয়াছিলেন। সকলে মুখ তুলিয়া মাত্রই তিনি তৎক্ষণাৎ থামের পার্শ্বে সরিয়া গেলেন। সুস্পষ্ট তীব্র আহ্বানে রমেশের বিহ্বলতা ঘুচিয়া গেল। সে সম্মুখে অগ্রসর হইয়া আসিল। জ্যাঠাইমা আড়াল হইতে তেমনি সুস্পষ্ট উচ্চকণ্ঠে বলিলেন, গাঙ্গুলি মশাইকে ভয় দেখাতে মানা করে দে রমেশ, আর হালদার মশাইকে আমার নাম করে বল যে আমি সবাইকে আদর করে বাড়িতে ডেকে এনেছি। সুকুমারীকে অপমান করবার তার কোনো প্রয়োজন ছিল না। আমার কাজকর্মের বাড়িতে হাঁকাহাঁকি গালিগালাজ করতে আমি নিষেধ করছি। যার অসুবিধে হবে তিনি আর কোথাও গিয়ে বসুন। বড় গিন্নির কড়া হুকুম সকলের নিজের কানে শুনিতে পাইল। রমেশের মুখ ফুটিয়া বলিতে হইল না, হইলে সে পারিত না। ইহার ফল কি হইল তাহা সে দাঁড়াইয়া দেখিতেও পারিল না। জ্যাঠাইমাকে সমস্ত দায়িত্ব নিজের মাথায় লইতে দেখিয়া সে কোনো মতে চোখের জল চাপিয়া দ্রুতপদে একটা ঘরে গিয়া ঢুকিল। তৎক্ষণাৎ তাহার দুই চোখ ছাপাইয়া দরদর করিয়া জল গড়াইয়া পড়িতে লাগিল। আজ সারাদিন সে নিজের কাজে ব্যস্ত ছিল, কে আসিল না আসিল তাহার খোঁজ লইতে পারে নাই। কিন্তু আজ যেই আসুক, জ্যাঠাইমা যে আসিতে পারেন ইহা তাহার সুদূর কল্পনার অতীত ছিল। যাহারা উঠিয়া দাঁড়াইয়াছিল তাহারা আস্তে আস্তে বসিয়া পড়িল। শুধু গোবিন্দ গাঙ্গুলি ও পরাণ হালদার আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল। কে একজন তাহাদিগকে উদ্দেশ্য করিয়া ভিড়ের ভিতর হইতে অস্ফুটে কহিল, বসে পড়ো না খুড়ো, 16খানা লুচি 4 জোড়া সন্দেশ কে কোথায় খাইয়ে দেয় সঙ্গে দেয় বাবা। পরাণ হালদার ধীরে ধীরে বাইর হয়ে গেল। কিন্তু আশ্চর্য, গোবিন্দ গাঙ্গুলি সত্যই বসিয়া পড়িল। তবে মুখখানা সে বরাবর ভারী করিয়া রাখিল এবং আহারের জন্য পাতা পড়িলে তত্ত্বাবধানে ছুতা করিয়া সকলের সঙ্গে পঙ্ক্তিভোজনে উপবেশন করিল না। যাহারা তাহার এই ব্যবহার লক্ষ্য করিল তাহারা সকলেই মনে মনে বুঝিল গোবিন্দ সহজে কাহাকেও নিষ্কৃতি দেবে না। অতঃপর আর কোনো গোলযোগ ঘটিল না। ব্রাহ্মণেরা যাহা ভোজন করিলেন তাহা চোখে না দেখিলে প্রত্যয় করা শক্ত, এবং প্রত্যেকেই ক্ষুদি, পটল, ন্যাড়া, বুড়ি প্রভৃতি পার্টির অনুপস্থিত বালক বালিকার নাম করিয়া যাহা বাঁধিয়া লইলেন তাহাও যৎকিঞ্চিৎ নহে। সন্ধ্যার পর কাজকর্ম প্রায় সারা হইয়া গিয়াছে। রমেশ সদর দরজার বাহিরে একটা পেয়ারা গাছের তলায় অন্যমনস্কের মতো দাঁড়াইয়া ছিল। মনটা তাহার ভালো ছিল না। দেখিল দীনু ভট্টাচার্য ছেলেদের লইয়া লুচিমন্ডার গুরুভারে ঝুঁকিয়া পড়িয়া একরূপ অলক্ষ্যে বাহির হইয়া যাইতেছে। সর্বপ্রথমে খেদির নজর পড়ায় সে অপরাধীর মতো থতমত খাইয়া দাঁড়াইয়া পড়িয়া শুষ্ক কণ্ঠে কহিল, বাবা, বাবু দাঁড়িয়ে। সবাই যেন একটু জড়সড় হইয়া পড়িল। ছোট মেয়েটির এই একটি কথা হইতেই রমেশ সমস্ত ইতিহাসটা বুঝিতে পারিল। পলাইবার পথ থাকিলে সে নিজেই পলাইত, কিন্তু সে উপায় ছিল না বলিয়া
আগায় আসিয়া সহাস্যে কহিল, খেদি, এসব কার জন্যে নিয়ে যাচ্ছিস রে? তাহাদের ছোট বড় পুটলিগুলোর ঠিক সদুত্তর খেদি দিতে পারিবে না আশঙ্কা করিয়া দিনু নিজেই একটুখানি শুষ্কভাবে হাসিয়া বলিল, পাড়ার ছোট লোকদের ছেলেপিলেরা আছে তো বাবা, এঁটো কাটাগুলো নিয়ে গেলে তাদের দুখানা চারখানা দিতে পারবো। সে যাই হোক বাবা, কেন যে দেশশুদ্ধ লোক ওকে গিন্নিমা বলে ডাকে তা আজ বুঝলুম। রমেশ তাহার কোনো উত্তর না করিয়া সঙ্গে সঙ্গে ফটকের ধার পর্যন্ত আসিয়া হঠাৎ প্রশ্ন করিল, আচ্ছা ভট্টাচার্য মশাই, আপনি তো এইদিকে সমস্তই জানেন, এ গায়ে এত রেশারেশি কেন বলতে পারেন? দিনু মুখে একটা আওয়াজ করিয়া বার দুই ঘাড় নাড়িয়া বলিল, হায় রে বাবাজি, আমাদের কুয়াপুর তো পদে আছে, যে কাণ্ড কদিন ধরে খেদির মামার বাড়িতে দেখে এলুম। 20 ঘর বামুন কাইতের বাস নেই, গায়ের মধ্যে কিন্তু 4টে দল। হরনাথ বিশ্বাস 2টো বিলিতি আমরা পেরেছিল বলে তার আপনার ভাগ্নেকে জেলে দিয়ে তবে ছাড়লে। সমস্ত গ্রামেই বাবা এই রকম। তাছাড়া মামলায় মামলায় একেবারে শতছিদ্র। খেদি, হরিদলের হাতটা একবার বদলে নে মা। রমেশ আবার জিজ্ঞাসা করিল, এর কি কোনো প্রতিকার নেই ভট্টাচার্য মশাই? প্রতিকার আর কি করে হবে বাবা, এই যে ঘোর কলি। ভট্টাচার্য একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, তবে একটা কথা বলতে পারি বাবাজি, আমি ভিক্ষে শিক্ষে করতে অনেক জায়গাতেই তো যাই, অনেকে অনুগ্রহ করেন। আমি বেশ দেখেছি তোমাদের ছেলে ছোকরাদের দয়া ধর্ম আছে, নেই কেবল বুড়ো বেটাদের। এরা একটু বাগে পেলে আরেকজনের গলায় পা দিয়ে জিভ পার না করে আর ছেড়ে দেয় না। বলিয়া দিনু যেমন ভঙ্গি করিয়া জিভ পাইর করিয়া দেখাইল, তাহাতে রমেশ হাসিয়া ফেলিল। দিনু কিন্তু হাসিতে যোগ দিল না, কহিল, হাসির কথা নয় বাবাজি, অতি সত্য কথা। আমি নিজেও প্রাচীন হয়েছি, কিন্তু তুমি যে অন্ধকারে অনেক দূর এগিয়ে এলে বাবাজি। তা হোক ভট্টাচার্য মশাই, আপনি বলুন। কি আর বলবো বাবা, পাড়াগা মাত্রই এই রকম। এই গোবিন্দ গাঙ্গুলি, এ বেটার পাপের কথা মুখে আনলে প্রায়শ্চিত্ত করতে হয়। ক্ষান্ত বামনি তো আর মিথ্যে বলেনি, কিন্তু সবাই ওকে ভয় করে। জাল করতে, মিথ্যে সাক্ষী, মিথ্যে মোকদ্দমা সাজাতে ওর জুড়ি নেই। বেণীবাবু হাত ধরা, কাজেই কেউ একটি কথা কইতে সাহস করে না, বরঞ্চ ওই 5 জনের জাত মেরে বেড়ায়। রমেশ অনেকক্ষণ পর্যন্ত আর কোনো প্রশ্ন না করিয়া চুপ করিয়া সঙ্গে সঙ্গে চলিতে লাগিল। রাগে তাহার সর্বাঙ্গ জ্বালা করিতেছিল। দিনু নিজেই বলিতে লাগিল, এই আমার কথা তুমি দেখে নিও বাবা, ক্ষান্তি বামনি সহজে নিস্তার পাবে না। গোবিন্দ গাঙ্গুলি, পরাণ হালদার 2-2টো ভীমরুলের চাকে খোঁচা দেওয়া কি সহজ কথা? কিন্তু যাই বলো বাবা, মাগির সাহস আছে। আর সাহস থাকবে নাই বা কেন? মুড়ি বেচে খায়, সব ঘরে যাতায়াত করে, সকলের সব কথা টের পায়। ওকে ঘাঁটালে কেলেঙ্কারির সীমা পরিসীমা থাকবে না, তা বলে দিচ্ছি। অনাচার আর কোন ঘরে নেই বলো? বেণীবাবুকেও রমেশ সভয়ে বাধা দিয়া বলিল, থাক, বরদার কথায় আর কাজ নেই। দিনু অপ্রতিভ হইয়া উঠিল, কহিল, থাক বাবা, আমি দুঃখী মানুষ, কারো কথায় আমার কাজ নেই। কেউ যদি বেণীবাবুর কানে তুলে দেয় তো আমার ঘরে আগুন। রমেশ আবার বাধা দিয়া কহিল, ভট্টাচার্য মশাই, আপনার বাড়ি কি আরও দূরে? না বাবা, বেশি দূর নয়, এই বাঁধের পাশেই আমার কুড়ে। কোনোদিন যদি আসবো, বই কি, নিশ্চয়ই আসবো। বলিয়া রমেশ ফিরিতে উদ্যত হইয়া কহিল, আবার কাল সকালেই তো দেখা হবে, কিন্তু তারপরেও মাঝে মাঝে পায়ের ধুলো দেবেন। বলিয়া রমেশ ফিরিয়া গেল। দীর্ঘজীবী হও, বাপের মতো হও, বলিয়া দিনু ভট্টাচার্য অন্তরের ভিতর হইতে আশীর্বাদ করিয়া ছেলেপুলে লইয়া চলিয়া গেল। এ পাড়ার একমাত্র মধুপালের মুদির দোকান নদীর পথে হাটের একধারে। 10-12 দিন হইয়া গেল, অথচ সে বাকি 10 টাকা লইয়া যায় নাই বলিয়া রমেশ কি মনে করিয়া নিজেই একদিন সকালবেলা দোকানের উদ্দেশ্যে বাইর হইয়া, যে ধারে সে উপযাচক হইয়া গড় বহিয়া ঋণ শোধ করিতে আসে, তাহা মধুপাল এতটা বয়সে কখনো চোখে তো দেখেই নাই, কানেও শোনে নাই। কথায় কথায় অনেক কথা হইল। মধু কহিল, দোকান কেমন করে চলবে বাবু? 2 আনা 4 আনা 1 টাকা 5 শিকে করে প্রায় 50-60 টাকা বাকি পড়ে আছে। এই দিয়ে যাচ্ছি বলে
2 মাসেও আদায় হবার জো নেই। এ কি, বাড়ুজ্যে মশাই যে, কবে এলেন? প্রাত পেন নাম হই। বাড়ুজ্যে মশাইয়ের বাঁ হাতে একটা গাড়ু, পায়ে নখে গোড়ালিতে কাদার দাগ, কানে পৈতা জড়ানো, ডান হাতে কচু পাতায় মোড়া 4টি কুচো চিংড়ি। তিনি ফোঁস করিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, কাল রাত্তিরে এলুম, তামাক খা দেখি মধু। বলিয়া গাড়ু রাখিয়া হাতে চিংড়ি মেলিয়া ধরিয়া বলিলেন, সেরুবি জেলিনের আক্কেল দেখলি মধু? খপ করে হাতটা আমার ধরে ফেললে। কালে কালে কি হলো বল দেখি রে? এই কি 1 পয়সার চিংড়ি? বামুনকে ঠকিয়ে ককাল খাবি মাগি, উচ্ছন্নে যেতে হবে না? মধু বিস্ময় প্রকাশ করিয়া কহিল, হাত ধরে ফেললে আপনার? ক্রুদ্ধ বাড়ুজ্যে মশাই একবার চারিদিকে দৃষ্টিপাত করিয়া উত্তেজিত হইয়া কহিলেন, 2.5 পয়সা শুধু বাকি, তাই বলে খামোকা হাটশুদ্ধ লোকের সামনে হাত ধরবে আমার? কে না দেখলে বল? মাঠ থেকে বসে এসে গাড়ুটি মেজে নদীতে হাত পা ধুয়ে মনে করলুম হাতটা একেবারে ঘুরে যায়। মাগি এক চুপড়ি মাছ নিয়ে বসে আমাকে স্বচ্ছন্দে বললে কি না, কিছু নেই ঠাকুর, যা ছিল সব উঠে গেছে। আরে, আমার চোখে ধুলো দিতে পারিস? ডালাটা ফস করে তুলে ফেলতেই দেখি না অমনি ফস করে হাতটা চেপে ধরে ফেললে। তোর সেই 2.5টা আর আজকের একটাই 3.5 পয়সা নিয়ে আমি গা ছেড়ে পালাবো? কি বলিস মধু? মধু সায় দিয়া কহিল, তাও কি হয়? তবে তাই বল না, গায়ে কি শাসন আছে? নইলে ষষ্ঠে জেলের ধোপা নাপাতে বন্ধ করে চাল কেটে তুলে দেওয়া যায় না? হঠাৎ রমেশের প্রতি চাহিয়া প্রশ্ন করিলেন, বাবুটি কে মধু? মধু সগর্বে কহিল, আমাদের ছোটবাবুর ছেলে যে, সেদিনের 10 টাকা বাকি ছিল বলে নিজে বাড়ি বয়ে দিতে এসেছেন। বাড়ুজ্যে মশাই কুচো চিংড়ির অভিযোগ ভুলিয়া 2 চক্ষু বিস্ফারিত করিয়া কহিলেন, হাঁ, রমেশ বাবাজি? বেঁচে থাকো বাবা। হাঁ, এসে শুনলুম একটা কাজের মতো কাজ করেছ বটে। এমন খাওয়া দাওয়া এ অঞ্চলে কখনো হয়নি, কিন্তু বড় দুঃখ রইল, চোখে দেখতে পেলুম না। 5 শালার ধাপ্পায় পড়ে কলকাতায় চাকরি করতে গিয়ে হাড়ির হাল। আরে ছি, সেখানে মানুষ থাকতে পারে? রমেশ এই লোকটার মুখের দিকে চুপ করিয়া চাহিয়া রইল, কিন্তু দোকান শুদ্ধ সকলে তাহার কলিকাতা প্রবাসের ইতিহাস শুনিবার জন্য মহা কৌতূহলী হইয়া উঠিল। তামাক সাজিয়া মধু দোকানি বাড়ুজ্যের হাতে হুকাটা তুলিয়া দিয়া প্রশ্ন করিল, তারপরে একটা চাকরি বাকরি হয়েছিল তো? হবে না? এ কি ধান দিয়ে লেখাপড়া শেখা আমার? হলে হবে কি, সেখানে কে থাকতে পারে বল? যেমনি ধোয়া তেমনি কাদা। বাইরে বেরিয়ে গাড়ি ঘোড়া চাপা না পড়ে যদি ঘরে ফিরতে পারিস তো জানবি তোর বাপের পুণ্যি। মধু কখনো কলিকাতায় যায় নাই। মেদিনীপুর শহরটা একবার সাক্ষ্য দিতে গিয়া দেখিয়া আসিয়াছিল মাত্র। সে ভারী আশ্চর্য হইয়া কহিল, বলেন কি? বাড়ুজ্যে ঈষৎ হাসিয়া কহিলেন, তোর রমেশবাবুকে জিজ্ঞাসা কর না, সত্যি কি মিথ্যে? না মধু, খেতে না পাই বুকে হাত দিয়ে পড়ে থাকবো সেও ভালো, কিন্তু বিদেশ যাবার নামটি যেন কেউ আমার কাছে আর না করে। বললে বিশ্বাস করবি নে, সেখানে শুষ্নি কলমি শাক, চালতা, আমড়া, থোড়, মোচা পর্যন্ত কিনে খেতে হয়। পারবি খেতে? এই 1টি মাস না খেয়ে খেয়ে যেন রোগা ইঁদুরটি হয়ে গেছি। দিবারাত্রি পেট ফুটফাট করে, বুক জ্বালা করে, প্রাণ আইঢাই করে। পালিয়ে এসে তবে হাঁপ ছেড়ে বাঁচি। না বাবা, নিজের গায়ে বসে জোটে একবেলা এক সন্ধ্যা খাবো, না জোটে ছেলে মেয়েদের হাত ধরে ভিক্ষে করব। বামুনের ছেলে তাতে কিছু আর লজ্জা কথা নেই, কিন্তু মা লক্ষ্মী মাথায় থাকুক, বিদেশে কেউ যেন না যায়। তাহার কাহিনী শুনিয়া সকলে যখন সভয়ে নির্বাক হইয়া গিয়াছে, তখন বাড়ুজ্যে উঠিয়া আসিয়া মধুর তেলের ভাঁড়ের ভিতরে উর্খি ডুবাইয়া 1 ছটাক তেল বা হাতের তেলই লইয়া অর্ধেকটা 2 নাক ও কানের গর্তে ঢালিয়া দিয়া বাকিটা মাথায় মাখিয়া ফেলিলেন ও কহিলেন, বেলা হয়ে গেল, অমনি ডুবটা দিয়ে একেবারে ঘরে যাই। 1 পয়সার নুন দে দেখি মধু, পয়সাটা বিকালবেলা দিয়ে যাব। আবার বিকেলবেলা? বলিয়া মধু অপ্রসন্ন মুখে নুন দিতে
তাহার দোকানে উঠিল। বাড়ুজ্যে গলা বাড়াইয়া দেখিয়া বিস্ময় বিরক্তিস্বরে কহিয়া উঠিলেন, তোরা সব হলি কি মধু? এই যে গালে চড় মেরে পয়সা নিস দেখি। বলিয়া আগায় আসিয়া নিজেই এক খামচা নুন তুলিয়া ঠোঙায় দিয়া সেটা টানিয়া লইলেন। গাড়ু হাতে করিয়া রমেশের প্রতি চাহিয়া মৃদু হাসিয়া বলিলেন, ওই তো একই পথ। চলো না বাবাজি, গল্প করতে করতে যাই। চলুন বলিয়া রমেশ উঠিয়া দাঁড়াইল। মধু দোকানি অনতিদূরে দাঁড়াইয়া করুণ কণ্ঠে কহিল, বাড়ুজ্যে মশাই, সেই ময়দার পয়সা 5 আনা কি অমনি? বাড়ুজ্যে রাগিয়া উঠিল, হাঁ রে মধু, দুবেলা চোখাচোখি হবে, তোদের কি চোখের চামড়া পর্যন্ত নেই? 5 বেটাবেটির মতলবে কলকাতায় যাওয়া আসা করতে 5-5টা টাকা আমার গলে গেল। আর এই কি তোদের তাগাদা করবার সময় হলো? কারো সর্বনাশ, কারো পৌষ মাস। দেখলে বাবা রমেশ, এদের ব্যবহারটা একবার দেখলে। মধু এতটুকু হইয়া গিয়া অস্ফুটে বলিতে লাগিল, অনেক দিনের হলেই বা অনেক দিনের, এমন করে সবাই মিলে পিছনে লাগলে তো আর গায়ে বাস করা যায় না, বলিয়া বাড়ুজ্যে একরকম রাগ করিয়াই নিজের জিনিসপত্র লইয়া চলিয়া গেলেন। রমেশ ফিরিয়া আসিয়া বাড়ি ঢুকিতেই এক ভদ্রলোক শশব্যস্তে হাতের হুঁকাটা একপাশে রাখিয়া দিয়া একেবারে পায়ের কাছে আসিয়া তাহাকে প্রণাম করিল। উঠিয়া কহিল, আমি বনমালী পাড়ুই, আপনাদের স্কুলের হেডমাস্টার। দুদিন এসে সাক্ষাৎ পাইনি, তাই বলি। রমেশ সমাদর করিয়া পাড়ুই মহাশয়কে চেয়ারে বসাইতে গেল, কিন্তু সে সম্ভ্রমে দাঁড়াইয়া রহিল। কহিল, আজ্ঞে, আমি যে আপনার ভৃত্য। লোকটা বয়সে প্রাচীন এবং আর যাই হোক একটা বিদ্যালয়ের শিক্ষক। তাহার এই অতি বিনীত কুণ্ঠিত ব্যবহারে রমেশের মনের মধ্যে একটা অশ্রদ্ধার ভাব জাগিয়া উঠিল। সে কিছুতেই আসন গ্রহণে স্বীকৃত হইল না, খাড়া দাঁড়াইয়া নিজের বক্তব্য কহিতে লাগিল। এদিকের মধ্যে এই একটা অতি ছোট রকমের স্কুল মুখুজ্জে ও ঘোষালদের যত্নে প্রতিষ্ঠিত হইয়াছিল। প্রায় 30-40 জন ছাত্র পড়ে। 2-3 ক্রোশ দূর হইতেও কেহ কেহ আসে। যৎকিঞ্চিৎ গভর্নমেন্ট সাহায্য আছে, তথাপি স্কুল আর চলিতে চাহিতেছে না। ছেলে বয়সে এই বিদ্যালয়ে রমেশও কিছুদিন পড়িয়াছিল, তাহার স্মরণ হইল। পাড়ুই মহাশয় জানাইল যে, চাল ছাওয়া না হইলে আগামী বর্ষায় বিদ্যালয়ের ভিতর আর কেহ বসিতে পারিবে না, কিন্তু সে না হয় পরে চিন্তা করিলে চলিবে। উপস্থিত প্রধান দুর্ভাবনা হইতেছে যে 3 মাস হইতে শিক্ষকেরা কেহ মাহিনা পায় নাই, সুতরাং ঘরের খাইয়া বন্যমহিষ তাড়াইয়া বেড়াইতে আর কেহ পারিতেছে না। স্কুলের কথায় রমেশ একেবারে সজাগ হইয়া উঠিল। হেডমাস্টার মহাশয়কে বৈঠকখানায় লইয়া গিয়া একটি একটি করিয়া সমস্ত সংবাদ গ্রহণ করিতে লাগিল। মাস্টার পণ্ডিত 4 জন এবং তাহাদের হাড়ভাঙা খাটুনির ফলে গড়ে 2 জন করিয়া ছাত্র প্রতি বৎসর মাইনার পরীক্ষায় পাশ করিয়াছে। তাহাদের নাম ধাম বিবরণ পাড়ুই মহাশয় মুখস্থের মতো আবৃত্তি করিয়া দিলেন। ছেলেদের নিকট হইতে যাহা আদায় হয় তাহাতে নিচের 2 জন শিক্ষকের কোনো মতে ও গভর্নমেন্টের সাহায্যে আরেকজনের সংকুলান হয়। শুধু একজনের মাইনাটাই গ্রামের ভিতর এবং বাইরে চাঁদা তুলিয়া সংগ্রহ করিতে হয়। এই চাঁদা সাদিবার তারও মাস্টারদের উপরেই। তাহারা গত 3-4 মাস কাল ক্রমাগত ঘুরিয়া ঘুরিয়া প্রত্যেক পার্টিতে 8-10 বার করিয়া হাঁটাহাঁটি করিয়া 7 টাকা 4 আনা বেশি আদায় করিতে পারে নাই। কথা শুনিয়া রমেশ স্তম্ভিত হইয়া রহিল। 5-6টা গ্রামের মধ্যে এই একটি বিদ্যালয় এবং এই 5-6টা গ্রামময় 3 মাস কাল ক্রমাগত ঘুরিয়া মাত্র 7 টাকা 4 আনা আদায় হইয়াছে। রমেশ প্রশ্ন করিল, আপনার মাইনা কত? মাস্টার কহিল, রসিদ দিতে হয় 26 টাকার, পাই 13 টাকা 15 আনা। কথাটা রমেশ ঠিক বুঝিতে পারিল না, তাহার মুখপানে চাহিয়া রহিল। মাস্টার তাহা বুঝাইয়া বলিল, আজ্ঞে, গভর্নমেন্টের হুকুম কি না, তাই 26 টাকার রসিদ লিখে দিয়ে সব ইন্সপেক্টর বাবুকে দেখাতে হয়, নইলে সরকারি সাহায্য বন্ধ হয়ে যায়। সবাই জানে, আপনি কোনো ছাত্রকে জিজ্ঞাসা করিলেই জানতে পারবেন আমি মিথ্যে বলছি নে। রমেশ অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, এতে ছাত্রদের কাছে আপনার সম্মানহানি হয় না? মাস্টার লজ্জিত হইল, কহিল, কি করব রমেশবাবু, বেণীবাবু এ কয়টি টাকাও দিতে নারাজ। তিনি কর্তা বুঝি?
মাস্টার একবার একটুখানি দ্বিধা করিল, কিন্তু তাহার না বলিলেই নয়। তাই সে ধীরে ধীরে জানাইল যে তিনি সেক্রেটারি বটে, কিন্তু তিনি একটি পয়সাও কখনো খরচ করেন না। যদু মুখুজ্জ মহাশয়ের কন্যা সতীলক্ষ্মী তিনি। তার দয়া না থাকিলে স্কুল অনেক দিন উঠিয়া যাইত। এই বৎসরই নিজের খরচে চাল ছাইয়া দিবেন আশা দিয়াও হঠাৎ কেন যে সমস্ত সাহায্য বন্ধ করিয়া দিয়াছেন, তাহার কারণ কেহই বলিতে পারে না। রমেশ কৌতূহলী হইয়া রমার সম্বন্ধে আরও কয়েকটি প্রশ্ন করিয়া শেষে জিজ্ঞাসা করিল, তার একটি ভাই এই স্কুলে পড়ে না? মাস্টার কহিল, যতীন তো পড়ে বই কি। রমেশ বলিল, আপনার স্কুলের বেলা হয়ে যাচ্ছে, আজ আপনি যান, কাল আমি আপনাদের ওখানে যাব। যে আজ্ঞে বলিয়া হেডমাস্টার আরেকবার রমেশকে প্রণাম করিয়া জোর করিয়া তাহার পায়ের ধুলা মাথায় লইয়া বিদায় হইল। বিশ্বেশ্বরীর সেদিনের কথাটা সেই দিনই 10খানা গ্রামে পরিব্যাপ্ত হইয়া গিয়াছিল। বেনি লোকটা নিজে কাহারও মুখের উপর রূঢ় কথা বলিতে পারিত না, তাই সে গিয়া রমার মাসিকে ডাকিয়া আনিয়াছিল। সেকালে নাকি তক্ষক দাঁত ফুটাইয়া এক বিরাট অসত্য গাছ জ্বালাইয়া ছাই করিয়া দিয়াছিল। এই মাসিটিও সেদিন সকালবেলায় ঘরে চড়িয়া যে বীজ উদ্গীর্ণ করিয়া গেলেন, তাহাতে বিশ্বেশ্বরীর রক্তমাংসের দেহটা কাঠের নয় বলিয়াই হোক, কিংবা একাল সেকাল নয় বলিয়াই হোক, জ্বলিয়া ভস্মস্তূপে পরিণত হইয়া গেল না। সমস্ত অপমান বিশ্বেশ্বরী নীরবে সহ্য করিলেন, কারণ ইহা যে তাহার পুত্রের দ্বারাই সংঘটিত হইয়াছিল সে কথা তাহার অগোচর ছিল না। পাছে রাগ করিয়া একটা কথার জবাব দিতে গেলেও এই স্ত্রীলোকের মুখ দিয়া সর্বাগ্যে তাহার নিজের ছেলের কথাই বাহিরে প্রকাশ হইয়া পড়ে এবং তাহা রমেশের কর্ণগোচর হয়, এই নিদারুণ লজ্জার ভয়েই সমস্ত সময়টা তিনি কাঠ হইয়া বসিয়াছিলেন। তবে পাড়াগায় কিছুই তো চাপা থাকিবার জো নাই, রমেশ শুনিতে পাইল। জ্যাঠাইমার জন্য তাহার প্রথম হইতেই বারবার মনের ভিতরে উৎকণ্ঠা ছিল, এবং এই লইয়া মাতাপুত্রে যে একটা কলহ হইবে সে আশঙ্কাও করিয়াছিল। কিন্তু বেনি যে বাইরের লোককে ঘরে ডাকিয়া আনিয়া নিজের মাকে এমন করিয়া অপমান ও নির্যাতন করিবে, এই কথাটা সহসা তাহার কাছে একটা সৃষ্টি ছাড়া কাণ্ড বলিয়া মনে হইল, এবং পরমুহূর্তেই তাহার ক্রোধের বহ্নি যেন ব্রহ্মরন্ধ্র ভেদ করিয়া জ্বলিয়া উঠিল। ভাবিল, ও বাড়িতে ছুটিয়া গিয়া যা মুখে আসে তাই বলিয়া বেনিকে গালাগালি করিয়া আসে, কারণ যে লোক মাকে এমন করিয়া অপমান করিতে পারে তাহাকেও অপমান করা সম্বন্ধে কোনরূপ বাছবিচার করিবার আবশ্যকতা নাই। কিন্তু পরক্ষণেই মনে হইল তাহা হয় না, কারণ জ্যাঠাইমার অপমানের মাত্রা তাহাতে বাড়িবে বই, কমিবে না। সেদিন দিনুর কাছে এবং কাল মাস্টারের মুখে শুনিয়া রমার প্রতি তার ভারী একটা শ্রদ্ধার ভাব জাগিয়াছিল। চতুর্দিকে পরিপূর্ণ মূঢ়তা ও সহস্র প্রকার কদর্য ক্ষুদ্রতার ভিতরে এক জ্যাঠাইমার হৃদয়টুকু ছাড়া সমস্ত গ্রামটাই আঁধারে ডুবিয়া গিয়াছে বলিয়া যখন তাহার নিশ্চয় বিশ্বাস হইয়াছিল, তখন এই মুখুজ্জে বাটির পানে চাহিয়া একটুখানি আলোর আভাস, তাহা যত তুচ্ছ এবং ক্ষুদ্র হোক, তাহার মনের মধ্যে বড় আনন্দ দিয়াছিল। কিন্তু আজ আবার এই ঘটনায় তাহার বিরুদ্ধে সমস্ত মন ঘৃণায় ও বিতৃষ্ণায় ভরিয়া গেল। বেনির সঙ্গে যোগ দিয়া এই দুই মাসি ও বঞ্জিতে মিলিয়া যে অন্যায় করিয়াছে তাহাতে তাহার বিন্দুমাত্র সংশয় রহিল না। কিন্তু এই দুইটা স্ত্রীলোকের বিরুদ্ধেই বা সে কি করিবে এবং বেনিকেই বা কি করিয়া শাস্তি দিবে, তাহাও কোনো মতে ভাবিয়া পাইল না। এমন সময় একটা কাণ্ড ঘটিল। মুখুজ্জে ও ঘোষালদের কয়েকটা বিষয় এখন পর্যন্ত ভাগ হয় নাই। আচার্যদের বাটির পিছনে গড় বলিয়া পুষ্করিণীটাও এইরূপ উভয়ের সাধারণ সম্পত্তি। একসময় ইহা বেশ বড়ই ছিল, ক্রমশ সংস্কার অভাবে বুঝিয়া গিয়া এখন সামান্য একটা ডোবায় পরিণত হইয়াছিল। ভালো মাছ ইহাতে ছাড়া হইত না। কই, মাগুর প্রভৃতি যে সকল মাছ আপনি জন্মায় তাহাই কিছু ছিল। ভৈরব হাঁপাইতে হাঁপাইতে আসিয়া উপস্থিত হইল। বাহিরে চণ্ডীমণ্ডপের পাশের ঘরে গোমস্তা গোপাল সরকার খাতা লিখিতেছিল। ভৈরব ব্যস্ত হইয়া কহিল, সরকার মশাই, লোক পাঠাননি? গড় থেকে মাছ ধরানো হচ্ছে যে। সরকার কলম কানে গুজিয়া মুখ তুলিয়া প্রশ্ন করিল, কে ধরাচ্ছে? আবার কে? বেণীবাবুর চাকর দাঁড়িয়ে আছে, মুখুজ্জিদের খোট্টা দারোয়ানটাও আছে দেখলুম। নেই কেবল আপনাদের লোক, শিগগির পাঠান। গোপাল কিছুমাত্র চাঞ্চল্য প্রকাশ করিল না। আমাদের বাবু মাছ মাংস খান না,
ভৈরব কহিল, নাই খেলেন, কিন্তু ভাগের ভাগ নেওয়া চাই তো। গোপাল বলিল, আমরা 5 জন তো চাই, বাবু বেঁচে থাকলে তিনিও তাই চাইতেন, কিন্তু রমেশবাবু একটু আলাদা ধরনের, বলিয়া ভৈরবের মুখে বিস্ময়ের চিহ্ন দেখিয়া সহাস্যে একটুখানি শ্লেষ করিয়া কহিল, এ তো তুচ্ছ দুটো শিঙি মাগুর মাছ, আচার্যমশাই। সেদিন হাটের উত্তর দিকে সে প্রকাণ্ড তেঁতুল গাছটা কাটিয়ে ওরা 2 ঘরে ভাগ করে নিলেন, আমাদের কাঠের একটা কুচোও দিলেন না। আমি ছুটে এসে বাবুকে জানাতে তিনি বই থেকে একবার একটু মুখ তুলে হেসে আবার পড়তে লাগলেন। জিজ্ঞেস করলুম, কি করব বাবু? আমার রমেশবাবু আর মুখটা একবার তোলবারও ফুরসত পেলেন না। তারপর পিড়াপিড়ি করতে বইখানা মুড়ে রেখে একটা হাই তুলে বললেন, কাঠ? তা আর কি তেঁতুল গাছ নেই? শোনো কথা, বললুম, থাকবে না কেন, কিন্তু ন্যায্য অংশ ছেড়ে দেবেনি বা কেন? আর কে কোথায় এমন দেয়? রমেশবাবু বইখানা আবার মেলে ধরে মিনিট 5 চুপ করে থেকে বললেন, সে ঠিক, কিন্তু 2খানা তুচ্ছ কাঠের জন্য তো আর ঝগড়া করা যায় না। ভৈরব অতিশয় বিস্ময়াপন্ন হইয়া কহিল, বলেন কি? গোপাল সরকার মৃদু হাসিয়া বার 2 মাথা নাড়িয়া কহিল, বলি ভালো আচার্যমশাই, বলি ভালো। আমি সেই দিন থেকে বুঝেছি। আর মিছে কেন? ছোট তরফের মা লক্ষ্মী তারিণী ঘোষালের সঙ্গেই অন্তর্ধান হয়েছেন। ভৈরব খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, কিন্তু পুকুরটা যে আমার বাড়ির পিছনে, আমার একবার জানানো চাই। গোপাল কহিল, বেশ তো ঠাকুর, একবার জানিয়ে এসো না। দিবারাত্রি বই নিয়ে থাকলে আর শরিকদের এত ভয় করলে কি বিষয় সম্পত্তি রক্ষে হয়? যদু মুখুজ্জের কন্যা স্ত্রীলোক, সে পর্যন্ত শুনে হেসে কুটিপাটি। গোবিন্দ গাঙ্গুলিকে ডেকে নাকি সেদিন তামাশা করে বলেছিল, রমেশবাবুকে বলো একটা মাসোহারা নিয়ে বিষয়টা আমার হাতে দিতে। এর চেয়ে লজ্জা আর আছে? বলিয়া গোপাল রাগে দুঃখে মুখখানা বিকৃত করিয়া নিজের কাজে মন দিল। বাটিতে স্ত্রীলোক নাই, সর্বত্রই অবারিত দ্বার। ভৈরব ভিতরে আসিয়া দেখিল রমেশ সামনের বারান্দায় একখানা ভাঙা ইজি চেয়ারের উপর পড়িয়া আছে। রমেশকে তাহার কর্তব্যকর্মে উত্তেজিত করিবার জন্য সে সম্পত্তি রক্ষা সম্বন্ধে সামান্য একটু ভূমিকা করিয়া কথাটা পারিবা মাত্র রমেশ বন্দুকের গুলি খাইয়া ঘুমন্ত বাঘের মতো গর্জিয়া উঠিয়া বলিল, কি, রোজ রোজ চালাকি নাকি ভজুয়া? তাহার এই অভাবনীয় এবং সম্পূর্ণ অপ্রত্যাশিত উগ্রতায় ভৈরব ত্রস্ত হইয়া উঠিল। এই চালাকিটি যে কাহার, তাহা সে ঠাওর করিতেই পারিল না। ভজুয়া রমেশের গোরখপুর জেলার চাকর, অত্যন্ত বলবান এবং বিশ্বাসী। লাঠালাঠি করিতে সে রমেশেরই শিষ্য। নিজের হাত পাকাইবার জন্য রমেশ নিজে শিখিয়া ইহাকে শিখাইয়াছিল। ভজুয়া উপস্থিত হইবা মাত্র রমেশ তাহাকে খাড়া হুকুম করিয়া দিল, সমস্ত মাছ কাড়িয়া আনিতে এবং যদি কেউ বাধা দেয় তাহার চুল ধরিয়া টানিয়া আনিতে। যদি না আনা সম্ভব হয়, অন্তত তাহার এক পাটির দাঁত যেন ভাঙিয়া দিয়া সে আসে। ভজুয়া তো এই চায়। সে তাহার তেলে পাকানো লাঠি আনিতে নিঃশব্দে ঘরে ঢুকিল। ব্যাপার দেখিয়া ভৈরব ভয়ে কাঁপিয়া উঠিল। সে বাংলাদেশে তেলে জলে মানুষ, হাঁকাহাঁকি চেঁচামেচিকে মোটেই ভয় করে না। কিন্তু ওই যে অতি দৃঢ়কায় বেটে হিন্দুস্তানিটা কথা কহিল না, শুধু ঘাটটা একবার হেলাইয়া চলিয়া গেল। ইহাতে ভৈরবের তালু পর্যন্ত দুশ্চিন্তায় শুকাইয়া উঠিল। তাহার মনে পড়িল, যে কুকুর ডাকে না সে ঠিক কামড়ায়। ভৈরব বাস্তবিক শুভানুদায়ী, তাই সে জানাইতে আসিয়াছিল। যদি সময় মতো অকুস্থানে উপস্থিত হইয়া সকার বকার চিৎকার করিয়া 2টো কই মাগুর ঘরে আনিতে পারা যায়। ভৈরব নিজেও ইহাতে সাহায্য করিবে মনে করিয়া আসিয়াছিল, কিন্তু কই, কিছুই তো তাহার হইল না। গালিগালাজের ধার দিয়া কেহ গেল না। মনিব যদি বা একটা হুঙ্কার দিলেন, ভৃত্যটা তাহার ঠোঁটটুকু পর্যন্ত নাড়িল না। লাঠি আনিতে গেল। ভৈরব গরিব লোক, ফৌজদারিতে জড়াইবার মতো তাহার সাহসও নাই, সংকল্পও ছিল না। মুহূর্তকাল পরেই সুদীর্ঘ বংশোদ্গুহাতে ভজুয়া ঘরের বাইর হইল এবং সেই লাঠি মাথায় ঠেকাইয়া দূর হইতে রমেশকে নমস্কার করিয়া প্রস্থানের উপক্রম করিতেই ভৈরব অকস্মাৎ কাঁদিয়া উঠিয়া রমেশের 2 হাত চাপিয়া ধরিল। ওরে ভোজো, যাস নে বাবা, রমেশ রক্ষা করো বাবা, আমি গরিব মানুষ, এক দণ্ডও বাঁচব না। রমেশ বিরক্ত হইয়া ছাড়াইয়া লইল। তাহার বিস্ময়ের সীমা পরিসীমা নাই। ভজুয়া অবাক হইয়া ফিরিয়া আসিয়া দাঁড়াইল
ভৈরব কাঁদো কাঁদো স্বরে বলিতে লাগিল, এ কথা ঢাকা থাকবে না বাবা। বেণীবাবুর কোপে পড়ে তাহলে একটা দিনও বাঁচব না। আমার ঘরদর পর্যন্ত জ্বলে যাবে বাবা। ব্রহ্মা বিষ্ণু এলেও রক্ষা করতে পারবে না। রমেশ ঘাড় হেঁট করিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল। গোলমাল শুনিয়া গোপাল সরকার খাতা ফেলিয়া ভিতরে আসিয়া দাঁড়াইয়াছিল। সে আস্তে আস্তে বলিল, কথাটা ঠিক বাবু। রমেশ তাহারও কোনো জবাব দিল না, শুধু হাত নাড়িয়া ভজুয়াকে তাহার নিজের কাজে যাইতে আদেশ করিয়া নিজেও নিঃশব্দে ঘরে চলিয়া গেল। হাঁরে যতীন, খেলা করছিস, স্কুলে যাবি নে? আমাদের যে আজকাল দুদিন ছুটি দিদি। মাসি শুনিতে পাইয়া কুৎসিত মুখ আরও বিশ্রী করিয়া বলিলেন, মুখ পোড়া, স্কুলের মাসের মধ্যে 15 দিন ছুটি, তুই তাই ওর পিছনে টাকা খরচ করিস। আমি হলে আগুন ধরিয়ে দিতুম বলিয়া নিজের কাজে চলিয়া গেলেন। 16 আনা মিথ্যাবাদিনী বলিয়া যাহারা মাসির অখ্যাতি প্রচার করিত তাহারা ভুল করিত। এমনই এক আধটা সত্য কথা বলিতেও তিনি পারিতেন এবং আবশ্যক হইলে করিতেও পশ্চাৎপদ হইতেন না। রমা ছোট ভাইটিকে কাছে টানিয়া লইয়া আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, ছুটি কেন রে যতীন? যতীন দিদির কোল ঘেঁষিয়া দাঁড়ায়া কহিল, আমাদের স্কুলে চাল ছাওয়া হচ্ছে যে, তারপর চুনকাম হবে। কত বই এসেছে, 4-5টা চেয়ার টেবিল, একটা আলমারি, একটা খুব বড় ঘড়ি। একদিন তুমি গিয়ে দেখে এসো না দিদি। রমা অত্যন্ত আশ্চর্য হইয়া কহিল, বলিস কি রে? হাঁ দিদি, সত্যি। রমেশবাবু এসেছেন না, তিনি সব করে দিচ্ছেন বলিয়া বালক আরও কি কি বলিতে যাইতেছিল, কিন্তু সুমুখে মাসিকে আসিতে দেখিয়া রমা তাড়াতাড়ি তাহাকে লইয়া নিজের ঘরে চলিয়া গেল। আদর করিয়া কাছে বসাইয়া প্রশ্ন করিয়া এই ছোট ভাইটির মুখ হইতে সে রমেশ ও স্কুল সম্বন্ধে অনেক তথ্য সংগ্রহ করিল। প্রত্যহ 2-1 ঘণ্টা করিয়া তিনি নিজে পড়াইয়া যান, তাহাও শুনিল। হঠাৎ জিজ্ঞাসা করিল, হাঁরে যতীন, তোকে তিনি চিনিতে পারেন? বালক সগর্বে মাথা নাড়িয়া বলিল, হাঁ। কি বলে তুই তাকে ডাকিস? এইবার যতীন একটু মুশকিলে পড়িল, কারণ এতটা ঘনিষ্ঠতার সৌভাগ্য এবং সাহস আজও তাহার হয় নাই। তিনি উপস্থিত হইবা মাত্র দোর্দণ্ডপ্রতাপ হেডমাস্টার পর্যন্ত যেরূপ তটস্থ হইয়া পড়েন, তাহাতে ছাত্রমহলে ভয় এবং বিস্ময়ের পরিসীমা থাকে না, ডাকা তো দূরের কথা। ভরসা করিয়া ইহারা কেহ তাহার মুখের দিকে চাহিতেই পারে না। কিন্তু দিদির কাছে স্বীকার করাও তো সহজ নহে। ছেলেরা মাস্টারদিগকে ছোটবাবু বলিয়া ডাকিতে শুনিয়াছিল, তাই সে বুদ্ধি খরচ করিয়া কহিল, আমরা ছোটবাবু বলি। কিন্তু তাহার মুখের ভাব দেখিয়া রমার বুঝিতে কিছুই বাকি রহিল না। সে ভাইকে আরও একটু বুকের কাছে টানিয়া লইয়া সহাস্যে কহিল, ছোটবাবু কি রে? তিনি যে তোর দাদা হন। বেণীবাবুকে যেমন বড়দা বলে ডাকিস, একে তেমনি ছোটদা বলে ডাকতে পারিস নে? বালক বিস্ময়ে আনন্দে চঞ্চল হইয়া উঠিল। আমার দাদা হন তিনি? সত্যি বলছো দিদি? তাই তো হয় রে, বলিয়া রমা আবার একটু হাসিল, আর যতীনকে ধরিয়া রাখা শক্ত হইয়া উঠিল। খবরটা সঙ্গীদের মধ্যে এখনই প্রচার করিয়া দিতে পারিলে সে যেন বাঁচে। কিন্তু স্কুল যে আজ বন্ধ, এই 2 দিন তাহাকে কোনো মতে ধৈর্য ধরিয়া থাকিতেই হইবে। তবে যে সকল ছেলেরা কাছাকাছি থাকে, অন্তত তাহাদিগকে না বলিয়াই বা সে থাকে কি করিয়া? সে আরেকবার ছটফট করিয়া বলিল, এখন যাব দিদি। এত বেলায় কোথায় যাবি রে? বলিয়া রমা তাহাকে ধরিয়া রাখিল। যাইতে না পারিয়া যতীন খানিকক্ষণ অপ্রসন্ন মুখে চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, এতদিন তিনি কোথায় ছিলেন দিদি? রমা স্নিগ্ধস্বরে কহিল, এতদিন লেখাপড়া শিখতে বিদেশে ছিলেন। তুই বড় হলে তোকেও এমনি বিদেশে গিয়ে থাকতে হবে। আমাকে ছেড়ে পারবি থাকতে যতীন? বলিয়া ভাইটিকে সে আরেকবার বুকের কাছে আকর্ষণ করিল। বালক হইলেও সে তাহার দিদির কণ্ঠস্বর কিরম একটা পরিবর্তন অনুভব করিয়া বিস্মিতভাবে মুখপানে চাহিয়া রহিল। কারণ রমা তাহার এই ভাইটিকে প্রাণতুল্য ভালোবাসিলেও তাহার কথা এবং ব্যবহারে এরূপ আবেগ উচ্ছ্বাস কখনো প্রকাশ পাইত না। যতীন প্রশ্ন করিল, ছোটদার সমস্ত পড়া শেষ হয়ে গেছে দিদি? রমা তেমনি স্নেহকোমল কণ্ঠে জবাব দিল, হাঁ ভাই, তার সব পড়া সাঙ্গ হয়ে গেছে। যতীন আবার জিজ্ঞাসা করিল, কি করে তুমি জানলে? প্রত্যুত্তরে রমা শুধু একটা নিঃশ্বাস ফেলিয়া মাথা নাড়িল। বস্তুত এ সম্বন্ধে সে কিংবা গ্রামের আর কেহ কিছুই জানিত না।
তাহার অনুমান যে সত্য হইবেই তাহাও নয়। কিন্তু কেমন করিয়া তাহার যেন নিশ্চয় বোধ হইয়াছিল, যে ব্যক্তি পরের ছেলে লেখাপড়ার জন্য এই অত অল্পকালের মধ্যে এরূপ সচেতন হইয়া উঠিয়াছে, সে কিছুতেই নিজে মূর্খ নয়। যতীন এই লইয়া আর জোর করিল না, কারণ ইতিমধ্যে হঠাৎ তাহার মাথার মধ্যে আরেকটা প্রশ্নের আবির্ভাব হইতেই চট করিয়া জিজ্ঞাসা করিয়া বসিল, আচ্ছা দিদি, ছোটদা কেন আমাদের বাড়ি আসেন না? বড়দা তো রোজ আসেন। প্রশ্নটা ঠিক যেন একটা আকস্মিক তীক্ষ্ণ ব্যথার মতো রমার সর্বাঙ্গে বিদ্যুৎ বেগে প্রবাহিত হইয়া গেল। কিন্তু তথাপি হাসিয়া কহিল, তুই তাকে ডেকে আনতে পারিস নে? এখনই যাব দিদি, বলিয়া তৎক্ষণাৎ যতীন উঠিয়া দাঁড়াইল। ওরে, কি পাগলা ছেলে রে তুই, বলিয়া রমা চক্ষের পলকে তাহার ভয় ব্যাকুল দুই বাহু বাড়াইয়া তাহাকে জড়াইয়া ধরিল। খবরদার যতীন, কক্ষনো এমন কাজ করিস নে ভাই, কক্ষনো না, বলিয়া ভাইটিকে সে যেন প্রাণপণ বলে বুকের উপর চাপিয়া ধরিয়া রাখিল। তাহার অতি দ্রুত হৃৎস্পন্দন স্পষ্ট অনুভব করিয়া যতীন বালক হইলেও এবার বড় বিস্ময়ে দিদির মুখপানে চাহিয়া চুপ করিয়া রহিল। একে তো এমন ধারা করিতে কখনো সে পূর্বে দেখে নাই। তাছাড়া ছোটবাবুকে ছোটদাদা বলিয়া জানিয়া যখন তাহার নিজের মনের গতি সম্পূর্ণ অন্য পথে গিয়াছে, তখন দিদি কেন যে তাহাকে এত ভয় করিতেছে, তাহা সে কোনো মতেই ভাবিয়া পাইল না। এমন সময় মাসির তীক্ষ্ণ আহ্বান কানে আসিতেই রমা যতীনকে ছাড়িয়া দিয়া তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। অনতিকাল পরে তিনি স্বয়ং আসিয়া দ্বারের সম্মুখে দাঁড়াইয়া বলিলেন, আমি বলি বুঝি রমা ঘাটে চান করতে গেছে? বলি, একাদশী বলি কি এতটা বেলা পর্যন্ত মাথায় একটু তেল জলও দিতে হবে না? মুখ শুকিয়ে যে একেবারে কালিবর্ণ হয়ে গেছে। রমা জোর করিয়া একটুখানি হাসিয়া বলিল, তুমি যাও মাসি, আমি এক্ষুনি যাচ্ছি। যাবি আর কখন? বেরিয়ে দেখগে যা, বেনিরা মাছ ভাগ করতে এসেছে। মাছের নামে যতীন ছুটিয়া চলিয়া গেল। মাসির অলক্ষ্যে রমা আঁচল দিয়া মুখখানা একবার জোর করিয়া মুছিয়া লইয়া তাহার পিছনে পিছনে বাইরে আসিয়া উপস্থিত হইল। প্রাঙ্গণের উপর মহা কোলাহল। মাছ নিতান্ত কম ধরা পড়ে নাই। একটা ঝুড়ির প্রায় এক ঝুড়ি। ভাগ করিবার জন্য বেনি নিজেই হাজির হইয়াছেন। পাড়ার ছেলেমেয়েরা আর কোথাও নাই, সঙ্গে সঙ্গে আসিয়া ঘিরিয়া দাঁড়াইয়া গোলমাল করিতেছে। কাশির শব্দ শোনা গেল। পরক্ষণেই, কি মাছ পড়ল হে বেনি, বলিয়া লাঠি হাতে ধর্মদাস প্রবেশ করিলেন। তেমন আর কই পড়ল, বলিয়া বেনি মুখখানা অপ্রসন্ন করিল। জেলেকে ডাকিয়া কহিল, আর দেরি করছিস কেন রে, শিগগির করে দুভাগ করে ফেল না। জেলে ভাগ করিতে প্রবৃত্ত হইল। কি হচ্ছে গো রমা, অনেকদিন আসতে পারিনি, বলি মায়ের আমার খবরটা একবার নিয়ে যাই, বলিয়া গোবিন্দ গাঙ্গুলি বাড়ি ঢুকিলেন। আসুন, বলিয়া রমা মুখ টিপিয়া একটুখানি হাসিল। এত ভিড় কিসের গো, বলিয়া গাঙ্গুলি অগ্রসর হইয়া আসিয়া হঠাৎ যেন আশ্চর্য হইয়া গেলেন। ইস, তাই তো গা, মাছ বড় মন্দ ধরা পড়েনি দেখছি। বড় পুকুরে জাল দেওয়া হলো বুঝি? এ সকল প্রশ্নের উত্তর দেওয়া সকলেই বাহুল্য মনে করিয়া মৎস্য বিভাগের প্রতি ঝুঁকিয়া রহিল এবং অল্পক্ষণের মধ্যেই তাহা সমাধা হইয়া গেল। বেনি নিজের অংশের প্রায় সমস্তটুকুই চাকরের মাথায় তুলিয়া দিয়া ধীবরের প্রতি একটা গোপন চোখের ইঙ্গিত করিয়া গৃহে প্রত্যাগমনের উদ্যোগ করিলেন এবং মুখুজ্যেদের প্রয়োজন অল্প বলিয়া রমার অংশ হইতে উপস্থিত সকলেই যোগ্যতা অনুসারে কিছু কিছু সংগ্রহ করিয়া ঘরে ফিরিবার উপক্রম করিতেছে। এমন সময় সকলেই আশ্চর্য হইয়া চাহিয়া দেখিল, রমেশ ঘোষালের সেই বেটে হিন্দুস্তানি চাকরটা তাহার মাথার সমান উঁচু বাঁশের লাঠি হাতে একেবারে উঠানের মাঝখানে আসিয়া দাঁড়াইয়াছে। এই লোকটার চেহারা এমনই দুষ্মনের মতো যে সকলের আগে সে চোখে পড়ে এবং একবার পড়লেই মনে থাকে। গ্রামের ছেলেপুলা সবাই তাহাকে চিনিয়া লইয়াছিল। এমনকি তাহার সম্বন্ধে নানাবিধ আজগুবি গল্পও ধীরে ধীরে প্রচারিত এবং প্রতিষ্ঠিত হইতে আরম্ভ করিয়াছিল। লোকটা এত লোকের মাঝখানে রমাকেই যে কি করিয়া কর্ত্রী বলিয়া চিনিল, তাহা সেই জানে। দূর হইতে মস্ত একটা সেলাম করিয়া মা জি বলিয়া সম্বোধন করিল এবং কাছে আসিয়া দাঁড়াইল। তাহার চেহারা যেমন হোক, কণ্ঠস্বর সত্যই ভয়ানক
অত্যন্ত মোটা এবং ভাঙা। আরেকটা সেলাম করিয়া হিন্দি বাংলা মেশানো ভাষায় সংক্ষেপে জানাইল সে রমেশবাবুর ভৃত্য এবং মাছের 1/3 ভাগ গ্রহণ করিতে আসিয়াছে। রমা বিস্ময়ের প্রভাবেই হোক বা তাহার সঙ্গত প্রার্থনার বিরুদ্ধে কথা খুঁজিয়া না পাওয়ার জন্যই হোক, সহসা উত্তর দিতে পারিল না। লোকটা চকিতে ঘাড় ফিরাইয়া বেনির ভৃত্যকে উদ্দেশ্য করিয়া গম্ভীর গলায় বলিল, এই যাও মাত। চাকরটা ভয়ে 4 পা পিছাইয়া দাঁড়াইল। 8 মিনিট পর্যন্ত কোথাও একটু শব্দ নাই। তখন বেনি সাহস করিলেন, যেখানে ছিলেন সেইখান হইতে বলিলেন, কিসের ভাগ? ভজুয়া তৎক্ষণাৎ তাহাকে একটা সালাম দিয়া সসম্ভ্রমে কহিল, বাবুজি আপকো নাহি পুছা। মাসি অনেক দূরে রকের উপর হইতে তীক্ষ্ণ কণ্ঠে ঝনঝন করিয়া বলিলেন, কি রে বাপু, মারবি নাকি? ভজুয়া এক মুহূর্ত তাহার প্রতি চাহিয়া রহিল। পরক্ষণেই তাহার ভাঙা গলায় ভয়ঙ্কর হাসিতে বাড়ি ভরিয়া উঠিল। খানিক পরে হাসি থামায় যেন একটু লজ্জিত হইয়াই পুনরায় রমার প্রতি চাহিয়া কহিল, মাজি। তাহার কথা এবং ব্যবহারে অতিশয় সম্ভ্রমের ভিতরে যেন অবজ্ঞা লুকানো ছিল। রমা ইহাই কল্পনা করিয়া মনে মনে বিরক্ত হইয়া উঠিয়াছিল। এবার কথা কহিল, বলিল, কি চায় তোর বাবু? রমার বিরক্তি লক্ষ্য করিয়া ভজুয়া হঠাৎ যেন কুণ্ঠিত হইয়া পড়িল। তাই যতদূর সাধ্য সেই কর্কশ কণ্ঠ কোমল করিয়া তাহার প্রার্থনার পুনরাবৃত্তি করিল। কিন্তু করিলে কি হয়? মাছ ভাগ হইয়া যে বিলি হইয়া গিয়াছে। এতগুলো লোকের সম্মুখে সে হীন হইতেও পারে না। তাই কটুকণ্ঠে কহিল, তোর বাবুর এতে কোনো অংশ নেই, বলগে যা, যা পারে তাই করুক গে। বহুত আচ্ছা মাজি, বলিয়া ভজুয়া তৎক্ষণাৎ একটা দীর্ঘ সালাম করিয়া বেনির ভৃত্যকে হাত নাড়িয়া যাইতে ইঙ্গিত করিয়া দিল এবং দ্বিতীয় কথা না কহিয়া নিজেও প্রস্থানের উপক্রম করিল। তাহার ব্যবহারে বাড়িশুদ্ধ সকলেই যেন অত্যন্ত আশ্চর্য হইয়া গেছে। তখন হঠাৎ সে ফিরিয়া দাঁড়াইয়া রমার মুখের দিকে চাইয়া হিন্দি বাংলায় মিশাইয়া নিজের কঠোর কণ্ঠস্বরের জন্য ক্ষমা চাহিল এবং কহিল, মাজি, লোকের কথা শুনিয়া পুকুর ধার হইতে মাছ কাড়িয়া আনিবার জন্য বাবু আমাকে হুকুম করিয়াছিলেন। বাবুজি কিংবা আমি কেহই আমরা মাছ মাংস ছুঁই না বটে, কিন্তু বলিয়া সে নিজের প্রশস্ত বুকের উপর করাঘাত করিয়া কহিল, বাবুজির হুকুমে এই জিউ হয়তো পুকুর ধারে আজ দিতে হইত, কিন্তু রামজি রক্ষা করিয়াছেন। বাবুজির রাগ পড়িয়া গেল। আমাকে ডাকিয়া বলিলেন, ভজুয়া, যা মাজিকে জিজ্ঞাসা করে আয় ও পুকুরে আমার ভাগ আছে কিনা। বলিয়া সে অতি সম্ভ্রমের সহিত লাঠিসুদ্ধ 2 হাত রমার প্রতি উত্থিত করিয়া নিজের মাথায় ঠেকায়া নমস্কার করিয়া বলিল, বাবুজি বলিয়া দিলেন, আর যে যাই বলুক, ভজুয়া, আমি নিশ্চয় জানি মাজির জবান থেকে কখনো ঝুটাবাদ বার হবে না। সে কখনো পরের জিনিস ছোঁবে না। বলিয়া সে আন্তরিক সম্ভ্রমের সহিত বারংবার নমস্কার করিয়া বাহির হইয়া গেল। যাইবা মাত্র বেনি মেয়েলি সরু গলায় আস্ফালন করিয়া কহিল, এমনি করে উনি বিষয় রক্ষে করবেন? এই তো তোমাদের কাছে প্রতিজ্ঞা করছি, আমি আজ থেকে গড়ের একটা শামুক-গুকরিতেও ওকে হাত দিতে দেব না। বুঝলে না রমা? বলিয়া আহ্লাদে আটখানা হইয়া হি হি করিয়া টানিয়া টানিয়া হাসিতে লাগিল। রমার কানে কিন্তু ইহার একটা কথাও প্রবেশ করিল না। মাঝির মুখ হইতে কখনো ঝুঁটাবাদ বাহির হইবে না। ভজুয়ার এই বাক্যটা তখন তাহার 2 কানের ভিতর লক্ষ করতালির সমবেত ঝমাঝম শব্দে যেন মাথাটা ছেঁচিয়া ফেলিতেছিল। তাহার গৌরবর্ণ মুখখানি পলকের জন্য রাঙা হইয়াই এমনই সাদা হইয়া গিয়াছিল যেন কোথাও এক ফোঁটা রক্তের চিহ্ন পর্যন্ত নাই। শুদ্ধ এই জ্ঞানটা তাহার ছিল যেন এই মুখের চেহারাটা কাহারও চোখে না পড়ে। তাই সে মাথার আঁচলটা আরেকটু টানিয়া দেয়া দ্রুতপদে অদৃশ্য হইয়া গেল। জ্যাঠাইমা, কে? রমেশ, আয় বাবা, ঘরে আয়, বলিয়া আহ্বান করিয়া বিশ্বেশ্বরী তাড়াতাড়ি একখানা মাদুর পাতিয়া দিলেন। ঘরে পা দিয়াই রমেশ চমকিত হইয়া উঠিল, কারণ জ্যাঠাইমার কাছে যে স্ত্রীলোকটি বসিয়াছিল তাহার মুখ দেখিতে না পাইলেও বুঝিল এ রমা। তাহার ভারী একটা চিত্তজ্বালার সহিত মনে হইল ইহারা মাসিকে মাঝখানে রাখিয়া অপমান করিতেও ত্রুটি করে না, আবার নিতান্ত নির্লজ্জের মতো নিভৃতে কাছে আসিয়াও বসে।
এদিকে রমেশের আকস্মিক অভ্যাগমে রমারও অবস্থা সংকট কম হয় নাই। কারণ শুধু যে সে এই গ্রামের মেয়ে তাই নয়, রমেশের সহিত তাহার সম্বন্ধটাও এইরূপ যে নিতান্ত অপরিচিতার মতো ঘোমটা টানিয়া দিতেও লজ্জা করে, না দিয়াও সে স্বস্তি পায় না। তাছাড়া মাছ লইয়া এই যে সেদিন একটা কাণ্ড ঘটিয়া গেল, তাই সব দিক বাঁচায় যতটা পারা যায় সে আর হইয়া বসিয়াছিল। রমেশ আর সেদিকে চাহিল না। ঘরে যে আর কেহ আছে তা একেবারে অগ্রাহ্য করিয়া দিয়া ধীরে সুস্থে মাদুরের উপর উপবেশন করিয়া কহিল, জ্যাঠাইমা। জ্যাঠাইমা বলিলেন, হঠাৎ এমন দুপুরবেলা যে রমেশ? রমেশ কহিল, দুপুরবেলা না এলে তোমার কাছে যে একটু বসতে পাইনে, তোমার কাজ তো কম নয়। জ্যাঠাইমা তাহার প্রতিবাদ না করিয়া শুধু একটুখানি হাসিলেন। রমেশ মৃদু হাসিয়া বলিল, বহুকাল আগে ছেলেবেলায় একবার তোমার কাছে বিদায় নিয়ে গিয়েছিলুম, আবার আজ একবার নিতে এলুম, এই হয়তো শেষ নেওয়া জ্যাঠাইমা। তাহার মুখের হাসি সত্ত্বেও কণ্ঠস্বরে ভারাক্রান্ত হৃদয়ের এমনই একটা গভীর অবসাদ প্রকাশ পাইল যে উভয়ই বিস্মিত ব্যথায় চমকিয়া উঠিলেন। বালাই ষাট, ও কি কথা বাপ, বলিয়া বিশ্বেশ্বরীর চোখ দুটি যেন ছলছল করিয়া উঠিল। রমেশ শুধু একটু হাসিল। বিশ্বেশ্বরী স্নেহার্দ্র কণ্ঠে প্রশ্ন করিলেন, শরীরটা কি এখানে ভালো থাকছে না বাবা? রমেশ নিজের সুদীর্ঘ এবং অত্যন্ত বলশালী দেহের পানে বার দুই দৃষ্টিপাত করিয়া বলিল, এই যে খোট্টার দেশের ডাল রুটির দেহ জ্যাঠাইমা, এ কি এত শীঘ্রই খারাপ হয়? তা নয়, শরীর আমার বেশ ভালোই আছে, কিন্তু এখানে আমি আর একদণ্ড টিকতে পারছি নে। সমস্ত প্রাণটা যেন আমার থেকে থেকে খাবি খেয়ে উঠছে। শরীর খারাপ হয় নাই শুনিয়া বিশ্বেশ্বরী নিশ্চিন্ত হইয়া হাসি মুখে জিজ্ঞাসা করিলেন, এই তোর জন্মস্থান, এখানে টিকতে পারছিস না কেন বল দেখি? রমেশ মাথা নাড়িয়া বলিল, সে আমি বলতে চাইনে, আমি জানি তুমি নিশ্চয়ই সমস্ত জানো। বিশ্বেশ্বরী ক্ষণকাল মৌন থাকিয়া একটু গম্ভীর হইয়া বলিলেন, সব না জানলেও কতক জানি বটে, কিন্তু সেই জন্যই তো বলছি, তোর আর কোথাও গেলে চলবে না রমেশ। রমেশ কহিল, কেন চলবে না জ্যাঠাইমা? কেউ তো এখানে আমাকে চায় না। জ্যাঠাইমা বলিলেন, চায় না বলেই তো তোকে আর কোথাও পালিয়ে যেতে আমি দেব না। এই যে ডাল রুটি খাওয়া দেহের বড়াই করছিলি রে, সে কি পালিয়ে যাবার জন্যে? রমেশ চুপ করিয়া রহিল। আজ কেন যে তাহার সমস্ত চিত্ত জুড়িয়া গ্রামের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলিয়া উঠিয়াছিল, তাহার একটু বিশেষ কারণ ছিল। গ্রামের যে পথটা বরাবর স্টেশনে গিয়া পৌঁছিয়াছিল, তাহার একটা জায়গা ৮-১০ বছর পূর্বে বৃষ্টির জলস্রোতে ভাঙিয়া গিয়াছিল। সেই অবধি ভাঙনটা ক্রমাগত দীর্ঘতর এবং গভীরতর হইয়া উঠিয়াছে। প্রায়ই জল জমিয়া থাকে। স্থানটা উত্তীর্ণ হইতে সকলকেই একটু দুর্ভাবনায় পড়িতে হয়। অন্য সময় কোনো মতে পা টিপিয়া কাপড় তুলিয়া অতি সন্তর্পণে ইহারা পার হয়, কিন্তু বর্ষাকালে আর কষ্টের অবধি থাকে না। কোনো বছর বা দুটো বাঁশ ফেলিয়া দিয়া, কোনো বছর বা একটা ভাঙা তালের ডোঙা উপুর করিয়া দিয়া কোনো মতে তাহারই সাহায্যে ইহারা আছাড় খাইয়া হাত পা ভাঙিয়া ওপারে গিয়া হাজির হয়। কিন্তু এত দুঃখ সত্ত্বেও গ্রামবাসীরা আজ পর্যন্ত তাহার সংস্কারের চেষ্টা মাত্র করে নাই। মেরামত করিতে টাকা কড়ি ব্যয় হওয়া সম্ভব। এই টাকাটা রমেশ নিজে না দিয়া চাঁদা তুলিবার চেষ্টায় ৮-১০ দিন পরিশ্রম করিয়াছে, কিন্তু ৮-১০টা পয়সা কাহারও কাছে বাইর করিতে পারে নাই। শুধু তাই নয়, আজ সকালে ঘুরিয়া আসিবার সময় পথের ধারে শ্যাকরাদের দোকানের ভিতরে এই প্রসঙ্গ হঠাৎ কানে যাওয়ায় সে বাইরে দাঁড়ায় শুনিতে পাইল, কে একজন আরেকজনকে হাসিয়া বলিতেছে, একটা পয়সা কেউ তোরা দিস নে, দেখছিস নে, ওর নিজের গরজটাই বেশি, জুতো পায়ে মশমশিয়ে চলা চাই কিনা, না দিলেও আপনি সারিয়ে দেবে তা দেখিস। তাছাড়া এতকাল যে ও ছিল না, আমাদের স্টেশন যাওয়া কি আটকে ছিল? কে আরেকজন কহিল, সবুর করো না হে, চাটুর্যমশাই বলছিলেন ওর মাথায় হাত বুলিয়ে শীতলা ঠাকুরের ঘরটাও ঠিকঠাক করে নেওয়া হবে, খোসামত করে দুটো বাবু বাবু করতে পারলেই ব্যাস। তখন হয়তো সারা সকালবেলাটা এই দুটো কথা তাহাকে যেন আগুন দিয়া পোড়াইতেছিল। জ্যাঠাইমা ঠিক এই স্থানটাতেই ঘা দিলেন। বলিলেন, সে ভাঙনটা যে সারাবার চেষ্টা করছিলি, তার কি হলো? রমেশ বিরক্ত হইয়া কহিল, সে হবে না জ্যাঠাইমা, কেউ একটা পয়সা চাঁদা দেবে না। বিশ্বেশ্বরী হাসিয়া বলিলেন,
দেবে না বলে কি হবে না রে? তোর দাদামশাই তো তুই অনেক টাকা পেয়েছিস, এই কটা টাকা তুই তো নিজেই দিতে পারিস। রমেশ একেবারে আগুন হইয়া উঠিল, কহিল, কেন দেব? আমার ভারী দুঃখ হচ্ছে যে না বুঝে অনেকগুলো টাকা এদের স্কুলের জন্য খরচ করে ফেলেছি। এ গায়ের কারো জন্য কিচ্ছু করতে নেই। রমার দিকে একবার কটাক্ষ চাহিয়া বলিল, এদের দান করলে এরা বোকা মনে করে, ভালো করলে গরজ ঠাওরায়, ক্ষমা করাও মহাপাপ ভাবে, ভয়ে পিছিয়ে গেল। জ্যাঠাইমা খুব হাসিয়া উঠিলেন, কিন্তু রমার চোখ মুখ একেবারে রক্তবর্ণ হইয়া উঠিল। রমেশ রাগ করিয়া কহিল, হাসলে যে জ্যাঠাইমা? না হেসে করি কি বলতো বাছা? বলিয়া সহসা একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, বরং আমি বলি, তোরই এখানে থাকা সবচেয়ে দরকার। রাগ করে যে জন্মভূমি ছেড়ে চলে যেতে চাচ্ছিস রমেশ, বল দেখি, তোর বাপের যোগ্য লোক এখানে আছে কে? একটু থামিয়ে কথাটা যেন নিজের মনেই বলিতে লাগিলেন, আহা, এরা যে কত দুঃখী, কত দুর্বল, তা যদি জানিস রমেশ, এদের উপর রাগ করতে তোর আপনি লজ্জা হবে। ভগবান যদি দয়া করে তোকে পাঠিয়েছেন, তবে এদের মাঝখানেই তুই থাক বাবা। কিন্তু এরা যে আমাকে চায় না জ্যাঠাইমা। জ্যাঠাইমা বলিলেন, তাই থেকেই কি বুঝতে পারিস নে বাবা, এরা তোর রাগ অভিমানের কত অযোগ্য? আর শুধু এরাই নয়, যে গ্রামে ইচ্ছে ঘুরে আয়, দেখবি সমস্তই এক। সহসা রমার প্রতি দৃষ্টিপাত করিয়া বলিয়া উঠিলেন, তুমি যে সেই থেকে ঘাড় হেঁট করে চুপ করে বসে আছো মা? হ্যাঁ রমেশ, তোরা দুই ভাই বোন কি কথাবার্তা বলিস নে? না মা, সে করো না। ওর বাপের সঙ্গে তোমাদের যা হয়ে গেছে সে ঠাকুরপোর মৃত্যুর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে। সে নিয়ে তোমরা দুজন মনান্তর করে থাকলে তো কিছুতেই চলবে না। রমা মুখ নিচু করিয়াই আস্তে আস্তে বলিল, আমি মনান্তর রাখতে চাই নে জ্যাঠাইমা। রমেশ দা। অকস্মাৎ তাহার মৃদুকণ্ঠ রমেশের গম্ভীর উত্তপ্ত কণ্ঠস্বরে ঢাকিয়া গেল। সে উঠিয়া দাঁড়িয়া বলিল, এর মধ্যে তুমি কিছুতে থেকো না জ্যাঠাইমা। সেদিন কোনো গতিকে ওর মাসির হাতে প্রাণে বেঁচেছ, আজ আবার উনি গিয়ে যদি তাকে পাঠিয়ে দেন, একেবারে তোমাকে চিবিয়ে খেয়ে ফেলে তবে তিনি বাড়ি ফিরবেন। বলিয়াই কোনরূপ বাদ প্রতিবাদের অপেক্ষা মাত্র না করিয়াই দ্রুতপদে বাইর হইয়া গেল। বিশ্বেশ্বরী চেঁচাইয়া ডাকিলেন, যাস নে রমেশ, কথা শুনে যা। রমেশ দ্বারের বাইর হইতে বলিল, না জ্যাঠাইমা, যারা অহংকারের স্পর্ধায় তোমাকে পর্যন্ত পায়ের তলায় মারিয়ে চলে, তাদের হয়ে একটি কথাও তুমি বলো না। বলিয়া তাহার দ্বিতীয় অনুরোধে পূর্বেই চলিয়া গেল। বিহবলের মতো রমা কয়েক মুহূর্ত বিশ্বেশ্বরীর মুখের পানে চাইয়া তাকিয়া কাঁদিয়া ফেলিল। এই কলঙ্ক আমার কেন জ্যাঠাইমা? আমি কি মাসিকে শিখিয়ে দিই, না তার জন্য আমি দায়ী? জ্যাঠাইমা তাহার হাতখানা নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া সস্নেহে বলিলেন, শিখিয়ে যে দেও না এ কথা সত্যি, কিন্তু তার জন্য দায়ী তোমাকে কতকটাও হতে হয় বই কি মা। রমা অন্য হাতে চোখ মুছিতে মুছিতে রুদ্ধ অভিমানে সতেজে অস্বীকার করিয়া বলিল, কেন দায়ী? কক্ষনো না। আমি যে এর বিন্দু বিসর্গও জানতাম না জ্যাঠাইমা, তবে কেন আমাকে উনি মিথ্যে দোষ দিয়ে অপমান করে গেলেন? বিশ্বেশ্বরী ইহা লইয়া আর তর্ক করিলেন না, ধীরভাবে বলিলেন, সকলে তো ভেতরের কথা জানতে পারে না মা, কিন্তু তোমাকে অপমান করবার ইচ্ছা ওর কখনো নেই, এ কথা তোমাকে আমি নিশ্চয়ই বলতে পারি। তুমি তো জানো না মা, কিন্তু আমি গোপাল সরকারের মুখে শুনে টের পেয়েছি তোমার উপর ওর কত শ্রদ্ধা, কত বিশ্বাস। সেদিন তেঁতুল গাছটা কাটিয়ে দুঘরে যখন ভাগ করে নিলে, তখনও কারো কথায় কান দেয়নি যে ওর তাতে অংশ ছিল। তাদের মুখের উপর হেসে বলেছিল, চিন্তার কারণ নেই, রমা যখন আছে তখন আমার ন্যায্য অংশ আমি পাবই। সে কখনো পরের জিনিস আত্মসাৎ করবে না। আমি ঠিক জানি মা, এত বিবাদ বিসংবাদের পরেও তোমার উপর ওর সেই বিশ্বাসই ছিল, যদি না সেদিন গড়পুকুরের। কথাটার মাঝখানেই বিশ্বেশ্বরী সহসা থামিয়া গিয়া নির্নিমেষ চোখে কিছুক্ষণ ধরিয়া রমার আনত শুষ্ক মুখের পানে চাহিয়া থাকিয়া অবশেষে বলিলেন, আজ একটা কথা বলি মা তোমাকে, বিষয় সম্পত্তি রক্ষা করার দাম যতই হোক রমা, এই রমেশের প্রাণটার দাম তার চেয়ে অনেক বেশি। কারো কথায় কোনো বস্তুর লোভেতেই মা সেই জিনিসটিকে তোমরা চারিদিক থেকে ঘা মেরে নষ্ট করে ফেলো না। দেশের যে ক্ষতি তাতে হবে, আমি নিশ্চয়ই বলছি তোমাকে, কোনো কিছুতেই আর তার পূরণ হবে না। রমা স্থির হইয়া রহিল।
একটি কথারও প্রতিবাদ করিল না। বিশ্বেশ্বরী আর কিছু বলিলেন না। খানিক পরে রমা অস্পষ্ট মৃদুকণ্ঠে কহিল, বেলা গেল, আজ বাড়ি যাই জ্যাঠাইমা, বলিয়া প্রণাম করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া চলিয়া গেল।